এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আওয়ামী লীগ ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়েছেন নাহিদ ইসলাম। ফিলিস্তিনদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না জানিয়েছেন ট্রাম্প। গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা করো না জানিয়েছেন এরদোয়ান। আরএসএফ এর হামলায় পালিয়েছে সুদানের এক গ্রামের ৮,০০০ পরিবার। পশ্চিম তীরকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। নিরাপত্তা নিশ্চয়তা পেলে আলোচনায় রাজি জেলেনস্কি। আওয়ামী লীগ ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়েছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এদের আইনের মধ্যে দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সোমবার ১০ ফেব্রুয়ারি টিএসসি গ্রাউন্ডে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান দিয়ে হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফেসিবাদের দূষণরা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করব। তিনি আরো বলেন, অভ্যুত্থান এখনো আমাদের শেষ হয়নি। আন্দোলনের ধরন হয়তো পরিবর্তন হবে, কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনো শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা এখনো শেষ হয়ে যায়নি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠন সার্জিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্ডে শুধু লীগই নয়, সব দলের এবং এমনকি অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ প্রমুখ। ফিলিস্তিনদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার দেয়া হবে না। আজ সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরেই বলেছেন ট্রাম্প। ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আজ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এই উপত্যকার মালিকানা নিবেন আর গাজার বাহিরে ফিলিস্তিনদের বসবাসের জন্য আলাদা ৬টি জায়গা থাকবে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গাজায় ফিলিস্তিনরা ফেরার অধিকার পাবেন কিনা। জবাবে তিনি বলেন, না, তারা পাবেন না, কারণ তাদের আরো ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি, কারণ এখন যদি তাদের ফিরতে হয় তাহলে কয়েক বছর লেগে যাবে। এটা গাজা বসবাসযোগ্য নয়। গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথম সামনে আনেন গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময় তিনি গাজা থেকে ফিলিস্তিনদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলেন। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা করো না জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনদের সরিয়ে ফেলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার ২ মিলিয়নের বেশি ফিলিস্তিনকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষের পর এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নিয়ে মিশর এবং জর্ডানে পুনর্বাসিত করতে চান। গাজা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি। এদিকে রিসেপ তাইয়েপ এরদোগান ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনদের বিতাড়নের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনদের উচ্ছেদ করার ক্ষমতা কারণেই। এএপি জানায়, গতকাল রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনদের হাজার বছরের পুরনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই।
আরএসএফ এর হামলায় পালিয়েছে সুদানের এক গ্রামের ৮,০০০ পরিবার। সোমবার জাতিসংঘ জানিয়েছে সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি গ্রাম থেকে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে। সোমবার জাতিসংঘ জানিয়েছে সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি গ্রাম থেকে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ হামলার কারণে এলাকা ছাড়েন তারা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে শুক্রবার এবং শনিবার রাজ্যের রাজধানী এল ফাশারের দক্ষিণে শালুমা গ্রাম এবং আশপাশের এলাকা থেকে আনুমানিক ৮,০০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। নাগরিক সমাজ গোষ্ঠী দারফুর জেনারেল কোঅর্ডিনেশন অফ ক্যাম্পাস ফর দ্য ডিসপ্লেসড অ্যান্ড রিফিউজিসের মুখপাত্র আহমেদ রেজাল বলেছেন, আরএসএফ শুক্রবার সালোমায় আক্রমণ করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত আরএসএফ এল ফাশার ছাড়া প্রায় পুরো দারফুর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনীটি। সাম্প্রতিক সপ্তাহগুলিতে তারা এল ফাশারের আশপাশে আক্রমণ বাড়িয়েছে। আরএসএফ দুর্ভিক্ষ পীড়িত বাস্তুচ্যুত শিবিরগুলিতেও গোলাবর্ষণ করেছে এবং সেনাবাহিনী মিত্র মিলিশিয়াদের সাথে লড়াই করেছে। রেজাল বলেন, সালোমাই লড়াইয়ের সময় গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১,২০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত। পশ্চিম তীরকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, উত্তর পশ্চিম তীরের নাবলুস শহর থেকে ব্যাংকার আবদুল্লাহ ফৌজি ভোর ৪টায় বাড়ি থেকে বের হন ৮টার মধ্যে তার কাজে পৌঁছানোর জন্য। তবে তিনি প্রায়শই দেরি করে ফিরেন। তবে ৭ অক্টোবর ২০২৩-এর আগে পরিস্থিতি এমন ছিল না। ইসরায়েলি হামাসের আক্রমণের আগ পর্যন্ত তার যাতায়াতের সময় ছিল ১ ঘন্টা। তবে এরপরে উপত্যকা ইসরায়েলি হামলা শুরুর পর পাল্টে যায় প্রেক্ষাপট। ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এর বাসিন্দাদের ৭টি নতুন চেকপয়েন্টের মধ্যে দিয়ে সরিয়ে নিয়েছে, যার ফলে ফৌজির রাস্তায় যাওয়ার সময় দ্বিগুণ হয়েছে। এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনি শহরগুলির চারপাশের কড়াকড়ি আরও জোরদার করেছে। পশ্চিম তীরের ব্যবসায়িক ও প্রশাসনিক কেন্দ্র রামাল্লায় ফৌজির গাড়ি চালানো, খাড়াগুলি এবং কৃষি জমি রাস্তা দিয়ে কমপক্ষে ৪ ঘন্টার পথ জটিল হয়ে উঠেছে। ৪২ বছর বয়সী ফৌজি গত সপ্তাহে রামাল্লাহর বাহিরে আতারা চেকপয়েন্ট থেকে বলেছিলেন, আমরা যখন আমাদের বাড়িতে পৌঁছাচ্ছি না তখন সেই সময় তুমি প্যারিসে উড়ে যেতে পারো। ইসরায়েলি সেনারা এসব চেকপোস্টে একের পর এক অসংখ্য গাড়ি তল্লাশি করেছে। নিরাপত্তা নিশ্চয়তা পেলে আলোচনায় রাজি জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যে কোনো ধরনের আলোচনায় রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ